প্রিয়াঙ্কা এবং সতীশ কুমার। প্রিয়াঙ্কা হচ্ছে স্কুল টিচার এবং সতীশ কুমার হচ্ছে একটা আইটি কোম্পানির সিনিয়র পদের ইঞ্জিনিয়ার। এরা একসাথে ব্যাঙ্গালোরে থাকে। প্রিয়াঙ্কার বাড়ি যদিও উত্তরপ্রদেশে, কিন্তু চাকরি সূত্রে সে এখানে থাকে এবং এই যে সতীশ কুমার আছে এর অ্যাকচুয়াল বাড়ি এই ব্যাঙ্গালোরে। যাই হোক, তাদের বিয়ে হয় 2007-এ। হ্যাপি ফ্যামিলি, তাদের মধ্যে কোনো ঝামেলা অশান্তি কিচ্ছু নেই, তারা বিন্দাস একটা ভালো লাইফ কাটাচ্ছে। এই সতীশ প্রত্যেকদিন সকালবেলা জগিংয়ে যায়, প্রিয়াঙ্কা যায় না। তার কারণ প্রিয়াঙ্কার যে স্কুল আছে না সেটা 8টা থেকে ওপেনিং হয়, তো এই কারণে 5:30 6টার সময় সে জগিং করতে যাবে, এটা তার কাছে একটা বার্ডেন হিসেবে মনে হয়। কিন্তু উল্টো দিকে সতীশের যে অফিস আছে না, সেই অফিসটা স্টার্টই হয় 10টা থেকে 10:30। এই কারণে সতীশ প্রত্যেকদিন সকালবেলা একটা ভালো মতন জগিং করার টাইম পেয়ে যায়। তো যাই হোক, বাড়ির থেকে 5-7 মিনিট দূরে একটা পার্ক আছে, সেই পার্কে সতীশ প্রত্যেকদিন জগিং করে। 10th আগস্ট 2010 এই দিনে সতীশ সকালবেলা ওঠে, তার যে নিয়মিত কাজকর্ম আছে সেগুলো করে তার ওয়াইফকে বলে যে তুমি দরজাটাকে লক করে দাও, আমি জগিংয়ে আছি। তার ওয়াইফ ঘুম গড়ে ওঠে, দরজাটাকে লক করে শুয়ে পড়ে এবং সতীশ পার্কে চলে যায় জগিং করার জন্য। সতীশ পার্কে জগিং করছে, মোটামুটি ধরুন 10-15 মিনিট এরকম কিছু হয়েছে। সেই সময় হঠাৎই তার কাছে তার ওয়াইফের একটা ফোন আসে। ফোনটা তোলা মাত্রই প্রিয়াঙ্কা বলছে যে আরে দেখো না, এই 6টা 6:30 বাজে, এই সময় কাঁচা ঘুম ভাঙিয়ে এখানে দুজন রদ্দিওয়ালা এসছে। এই রদ্দিওয়ালা বলছে যে ম্যাডাম জি, যদি কোনো পেপার ভাঙাচোরা কিছু জিনিস থাকে সেগুলো একটু দেবেন। এবার আমি তাদেরকে অনেক বাড়ি চলে যেতে বলেছি, কিন্তু তারা বারবার রিকোয়েস্ট করছে, দেখুন ম্যাডাম সকালবেলা আপনার ঘরে এসেছি, একটু বউনি করিয়ে দিন, তাহলে আমাদের দিনটা ভালো যাবে। তখন সতীশ বলছে না, ব্যাঙ্গালোরে বর্তমানে অনেক ক্রাইম ঘটছে, তুমি কোনোভাবে দরজা খুলবে না, দরজার বাইরে কে আছে তুমি জানো না। সতীশ বলছে যে আমি আসছি একটুখানিকের মধ্যে। সতীশ এরপর জগিংটা খানিকটা কন্টিনিউ করার পর সে ওই 40 থেকে 45 মিনিট পর ঘরের যে দরজা আছে তার সামনে এসে পৌঁছায়। এবার দেখছে দরজাটা ভিতর থেকে লক করা আছে। এবার সে ভাবছে যে জগিং তো হয়ে গেছে, এবার আমি অফিসের জন্য প্রিপেয়ার্ড হয়ে যাব, আর ও কি ছুটি নিল স্কুলে, দরজাটা খোলেনি কেন, বা দরজাটা বাইরে থেকে লক কিনা, চাবিটা কোথায়। তো এই যে বাড়ির চাবি আছে না, সেটা একটা ঘরের মাঝেই থাকে আর আরেকটা সতীশের কাছে থাকে। কিন্তু সতীশ এই চাবিটা অফিসে আজকে ভুলে এসছে। তো এই কারণে সে তার অফিসে যাবে বলে প্ল্যান করে যে অফিস থেকে চাবিটা নিয়ে এটা আমি খুলে স্নান টান করে খেয়ে দিয়ে আমি আমার অফিস যাব। যাই হোক, তার অফিস, তার যে ফ্ল্যাট আছে সেই ফ্ল্যাট থেকে হার্ডলি হাঁটা পথে 5-10 মিনিট হবে। সে অফিসে যায়, সেখান থেকে চাবিটা এনে দরজাটা খোলে এবং দরজাটা খোলা মাত্র রীতিমতন সে চমকে ওঠে এবং চিৎকার করতে থাকে। ফ্ল্যাট, তারপর শহর, এখানে একে অপরকে তো মানুষ চেনে না, কিন্তু ওর যে লেভেলের চিৎকার ছিল, সতীশ যেভাবে কান্নাকাটি করছিল, আশেপাশের ফ্ল্যাট এবং পুরো বিল্ডিংয়ের মানুষ ওখানে চলে আসে। এবং তারা যখন দরজাটাকে একটু ভাল করে দেখতে যাচ্ছে যে কি আছে, যেটা দেখে সতীশ এইভাবে চিৎকার করছে, দেখছে একদম ড্রয়িং রুমে ফেস টু ফেস, দরজা খোলা মাত্র আপনি দেখতে পাবেন সতীশের ওয়াইফ প্রিয়াঙ্কা চুপচাপ এইভাবে বসে আছে। তার দুটো হাত, দুটো পা বাঁধা এবং গলা থেকে অঝরের রক্ত পড়ছে, সারা মেঝে রক্তারক্তি হয়ে গেছে এবং সবাই বুঝতে পেরেই গেছে যে এখানে কি কাণ্ড ঘটেছে। এরপর ব্যাঙ্গালোর পুলিশের কাছে ফোন যায়। ব্যাঙ্গালোর পুলিশ, যেহেতু এটা প্রচণ্ড একটা পশ এরিয়া, হাই লেভেলের সোসাইটির মানুষরা এখানে থাকে, একদম দেরি করেনি, তারা 5 থেকে 6 মিনিটের মধ্যেই এই জায়গায় চলে এসছে। চলে আসার পর তারাও সেম সিচুয়েশন দেখে, সতীশকে সামলায়। সতীশকে সেই সময় তো কোনো কোশ্চেন করার প্ল্যানিংই ছিল না, বিকজ করবে কি করে, সে তো পাগলের মতন কাঁদছে। বডিটাকে তারা ওখান থেকে নিয়ে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়। এরপর তারা তদন্ত শুরু করে। 3 দিন কেটে যায়, তদন্তের কোনো অগ্রগতিই নেই। এই জিনিসটা কোনোভাবেই সতীশ আর দেখতে পারছে না। এর মধ্যে প্রিয়াঙ্কার মা বাবা এসছে, সতীশের মা বাবাও এসছে, তারাও পুলিশের উপর প্রেশার ক্রিয়েট করছে। এক্স্যাক্টলি 3 দিন হয়েছে। এবার সতীশ প্ল্যান করে যে এনাফ ইজ এনাফ, আমার ওয়াইফ, তাকে কেউ একটা বাইরে থেকে এসে এইভাবে হত্যা করেছে, আমি কোনো মতেই থামবো না, আমি পুলিশ স্টেশনের সামনে ধর্ণা দেবো। এবং যখন সে পুলিশ স্টেশনের সামনে ধর্ণা দেয়, তখন রীতিমতন
কর্ণাটক, ব্যাঙ্গালোরের যেসব নিউজ মিডিয়া আছে, ইভেন সারা দেশের যে নিউজ মিডিয়া আছে, তারা এটার উপর ফলো করতে থাকে যে একজন আইটি ইঞ্জিনিয়ার একটা রেপুটেটেড কোম্পানিতে চাকরি করে তার ওয়াইফের এই অবস্থা কিছু মানুষ করেছে, সে জাস্টিস পাচ্ছে না, এবং জাস্টিস পাওয়ার জন্য সে থানার সামনে একদম প্লাকার্ড নিয়ে বসে আছে যে জাস্টিস ফর মাই ওয়াইফ। এবং পুলিশ তাকে অনেকবার বোঝায় যে এরকম করবেন না, এতে পুলিশের রেপুটেশন নষ্ট হয়েছে, সবে তো 3 দিন হয়েছে, আমরা তদন্ত করছি, আমাদের তো প্রথমে কল রেকর্ডিংস, লোকেশন, এই সমস্ত জিনিসগুলো দেখতে হবে, এবং এর প্রত্যেকটা জিনিস পেতে তো সময় লাগে, তো আমাদের আর কয়েকটা টাইম দিন। কিন্তু সতীশ বলেছে না, আমার ইনস্ট্যান্ট রিপোর্ট চাই, আমার জাস্টিস চাই ওয়াইফের জন্য। 3য় দিন থেকে যখন সতীশ ধর্ণা দিচ্ছে, জাস্ট 24 ঘন্টা কাটে, মানে যেদিন প্রিয়াঙ্কার খুন হয়েছিল তারপর থেকে 4র্থ দিন আজকে। সেই 4র্থ দিনে পুলিশ আসে, সতীশকে বলে যে স্যার একটু ভিতরে আসুন, আপনি বাইরে অনেকক্ষণ ধরে ধর্ণা দিচ্ছেন, আমরা সেটা সহ্য করতে পারছি না, ভিতরে এসে বসুন, এবং মনে হয় ভিতর থেকে আপনাকে আর বেরোতে হতে হবে না। তখন সতীশ অবাক হয়েছে যে বলছেন কি বলছেন আপনারা, বলছে আচ্ছা ভিতরে তো আসুন। ভিতরে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পর তারা বেশ সতীশের একটু ট্রিটমেন্ট করে। তারা বলে যে সতীশবাবু অনেক নাটক করেছেন, নাটকের এবার এন্ডিংটা করতেই হবে, তার কারণ আপনার ওয়াইফ প্রিয়াঙ্কাকে কোনো রদ্দিওয়ালা মারেনি, কোনো বাইরের লোক মারেনি, আপনিই মেরেছেন। তখন সতীশ বলে যে আমি আপনাদের চাকরি খেয়ে নেব, আপনাদের এত বড় সাহস হয় কি করে, একটা রেপুটেটেড ইঞ্জিনিয়ারকে আপনারা এইসব কথা বলছেন। এই কথা শুনে পুলিশ অফিসাররা একদম রিল্যাক্স মোডে বসে আছে, যেন কিছুই হয়নি, তারা যেন সব জানে। এবার সতীশও একটু অর্ধেক ঘাবড়াতে থাকে যে কী ব্যাপার হলো, পুলিশ এত কনফিডেন্ট। তখন সতীশ পুলিশকে জিজ্ঞাসা করে যে আপনারা কোন কোন কারণে আমার উপর দোষ চাপাচ্ছেন সেটা তো আগে বলুন, প্রমাণ তো দেখান। তখন পুলিশ বলে যে ঠিক আছে, প্রমাণ দেখতে চান, তাহলে ঠিক আছে দেখাচ্ছি, শোনাচ্ছি। আচ্ছা আপনার বাড়ি থেকে যে পার্কে আপনি জগিং করেন সেটা কত দূরে? সতীশ বলে ওই 5 মিনিট 6 মিনিটের ওয়াকিং ডিস্টেন্স হবে। আচ্ছা আপনার ওয়াইফ আপনাকে কখন ফোন করেছিল? বলছে টাইম তো এক্স্যাক্ট মনে নেই, কিন্তু ফোন করেছিল আমি জগিংয়ে বেরোনোর জাস্ট 15 কি 20 মিনিট হবে তারপর। ও আচ্ছা আচ্ছা, তাহলে আপনি যখন শুনলেন যে আপনার বাড়িতে 2টো আননোন রদ্দিওয়ালা এত সকালবেলা এসেছে, আপনি আপনার ওই জগিং কেন কন্টিনিউ করলেন? আপনার কাছে আগে আপনার ওয়াইফ নাকি আপনার জগিং? সতীশ বলে অবশ্যই জগিংটা। আরে চুপ, জগিং কন্টিনিউ। আচ্ছা জগিং যদি আপনি কন্টিনিউ করেন, আপনার ওখান থেকে 45 মিনিট লেগে গেল, রদ্দিওয়ালা কি ততক্ষণ বাইরে দাঁড়িয়ে থাকবে? আপনার ওয়াইফ কি ফোন নিয়ে দাঁড়িয়ে থাকবে? সতীশ যেন কিন্তু একটু ঘাবড়ে গেছে, সতীশ যেন একটু চুপ, কিন্তু সতীশ এখনো ভাঙছে না। সতীশ বলছে যে এটা কোনো প্রমাণই না, প্রুফ কোথায়? এটা তো আপনারা একটা থিওরি দিচ্ছেন। ও আচ্ছা, প্রুফ চাই। এই যে 3 দিন আছে না, এই 3 দিন আপনার যে কালো কেরামতি আছে সেই জিনিসগুলোই আমরা বার করছিলাম। আচ্ছা আপনার যে বাড়ির চাবি আছে সেটা তো একটা বাড়িতেই থাকে, আর একটা আপনার সাথে অফিসে থাকে, হ্যাঁ কি না? সতীশ বলে হ্যাঁ, এবং সতীশ নিজে থেকেই বলতে শুরু করে সেই দিন সকালবেলাও আমার কাছে চাবি ছিল না, আমি সোজা অফিস যাই, অফিস গিয়ে সেখান থেকে চাবি নিয়ে আসি। পুলিশ বলে আচ্ছা তাই নাকি, সত্যি বলছেন? আচ্ছা এই যে সিসিটিভি ক্যামেরাটা আছে আপনার অফিসে, তার কিছু ফুটেজ আমাদের কাছে এসছে, আপনি একটু দেখবেন। সতীশের তখন একদম গলা থেকে আর আওয়াজ বেরোচ্ছে না, হ্যাঁ নাও বেরোচ্ছে না। তখন দেখায় যে ওই সতীশ অফিসে তো গেছিল, অফিস বিল্ডিংয়ে ঢুকে জাস্ট একবার রাউন্ড মেরে চলে এসছে, সে তার অফিসেই যায়নি। এবং পুলিশ সেখানকার যে সিকিউরিটি গার্ড আছে তাকে জিজ্ঞাসা করে যে আচ্ছা সকালবেলা কটার সময় অফিস খোলা হয়? সিকিউরিটি গার্ড বলে ওই 10টা থেকে 10:30টার সময়, তখনই সবাই আসে। বলে আচ্ছা সতীশবাবু এসেছিল? বলে সতীশবাবু তো এসেছিল, কিন্তু সে একবার রাউন্ড মেরে চলে গেছে, সে অফিসে যায়নি। এবং অফিসে যেতে গেলে আপনাকে অনেকগুলো কার্ড পাঞ্চ করতে হয়, ইলেকট্রনিক্স কার্ড থাকে, এখন ইলেকট্রনিক্স আইডি কার্ড থাকে প্রত্যেকটা অফিসে, কেউ ফিঙ্গারপ্রিন্ট দেয় তো কেউ একটা কার্ড পাঞ্চ মারে। এবং সতীশের যে অফিস আছে সেখানে ঢুকতে গেলে সতীশের 3-4 বার কার্ডের পাঞ্চিং মারতে হয়, তবেই সে এন্ট্রি নিতে পারবে। তো এই ক্ষেত্রে পাঞ্চিংয়ের হিস্ট্রিটা কেন নেই?
আচ্ছা, আপনি তো জগিং গেছিলেন, জগিং যাওয়ার সময় পৃথিবীর কোন কর্মচারী আছে যে পকেটে করে তার ইলেকট্রনিক্স আইডি কার্ডটা নিয়ে ঘুরে? আপনি সেদিন জগিং গেলেন ইলেকট্রনিক্স আইডি কার্ডটা পকেটে নিয়ে। বাহ, এত পাংচুয়াল এমপ্লয়ি পুলিশ ডিপার্টমেন্টেও তো নেই। পুলিশ রীতিমতন ওর সামনে বসে হাসাহাসি করছে। অ্যান্ড নাও সতীশ কুমার একদম চুপসে গেছে, তার মুখ থেকে কোনো আওয়াজ বেরোচ্ছে না, তার একদম ফান্দাটা ফাঁস হয়ে গেছে। এরপর বলে যে সতীশবাবু আরও প্রমাণ চাই। আচ্ছা ঠিক আছে, আরও প্রমাণ দিচ্ছি। আপনার ওয়াইফকে আপনি ফোন করেছিলেন, আপনার ওয়াইফও আপনাকে ফোন করেছিল, কিন্তু অদ্ভুত ব্যাপার কি জানেন? টাইমিংটা আপনি যেটা বলেছেন না, তার থেকে 15 মিনিট পিছনে আপনার ওয়াইফ আপনাকে ফোন করেছিল, এবং ফোনের লোকেশনটা কি জানেন? সেম লোকেশন। 5 মিনিট দূরে গেলেও যে লোকেশনটা আপনার হয় না, সেটা বোঝা যায়, কিন্তু এখানে সেম লোকেশনে আপনি ফোন লাগিয়ে ছেড়ে দিয়েছেন। আর আপনি ভাবছেন পুলিশ এই জিনিসগুলো ধরতে পারবে না। এবার যেহেতু এই ইঞ্জিনিয়ার একটা বোকা ইঞ্জিনিয়ার ছিল, নাহলে এই বেসিক জিনিসগুলো যে কোনো মানুষ জানতে পারে, বুঝতে পারে, এবং সেগুলো সে মানে ইগনোর করেছে না ভুল করেছে আমরা জানি না। এইবার সতীশকে বলে যে বলুন স্যার, কিভাবে এই কর্মকাণ্ডটা ঘটিয়েছেন অ্যান্ড কেন ঘটিয়েছেন? আচ্ছা, প্রথমে কেন ঘটিয়েছেন এটা বলুন। সতীশ তখন বলতে শুরু করে যে দেখুন, 2007 সাল চলছে, আমার বিয়ের জন্য পাত্র ঠিক হচ্ছে। সেই সময় হঠাৎই আমার মা বাবা এই প্রিয়াঙ্কাকে পছন্দ করে, এবং এটা বলবো না যে প্রিয়াঙ্কাকে আমার পছন্দ হয়নি, আমারও যথেষ্ট প্রিয়াঙ্কাকে পছন্দ হয়েছিল, এবং বিয়ের পর আমাদের সমস্ত কিছুই ভালো চলছিল। বিয়ের পর প্রথম প্রবলেমটা কোথায় আসে জানেন? আমার গলায় একটা লকেট ছিল, সেই লকেটে মা বাবার একটা ছবি ছিল এবং তার সাথে আমারও একটা ছবি ছিল। আমার ওয়াইফ প্রিয়াঙ্কা প্রথম দিনই বলে যে ওখান থেকে মা বাবার ছবিটাকে সরাতে হবে, সেখানে শুধুমাত্র প্রিয়াঙ্কার ছবি থাকবে। আমি সেটা মেনে নিই। এরপর এই প্রিয়াঙ্কা আমাকে বাধ্য করে একটা আলাদা ফ্ল্যাটে মুভ করতে। আমি আগে আমার মা বাবার সাথে থাকতাম, কিন্তু বিয়ের পরেই এই ফ্ল্যাটটা আমাদের কিনে এখানে মুভ করতে হবে, যেটা আমাকে বেশ মনে মনে কষ্ট দিত। তার কারণ এই প্রিয়াঙ্কা তার মা বাবার সাথে কন্টিনিউয়াস কথা বলতো, তারা আমাদের ফ্ল্যাটে আসতো, তারা থাকতো, খেত, শুতো, সমস্ত কিছু করতো, কিন্তু আমার মা বাবা নট অ্যালাউড ছিল। সেটা আমি মনে কোনোভাবে মানতে পারছিলাম না। এরপর জুলাই 2010 সতীশ তার ইনকাম দিয়ে একটা জমি কেনে। সেই জমির ভূমি পূজন সেই দিন ছিল। সেই দিনে সে তার মা বাবাকে কল করে আসতে বলে। সতীশ যখন কাজবাজ করছে তখন দেখছে যে প্রিয়াঙ্কা তার মা বাবাকে রীতিমতন ওখান থেকে তাড়িয়ে দিচ্ছে, বলছে যে এই জমিটা আমি আর সতীশ মিলে কিনেছি, এতে আপনাদের কোনো অধিকার নেই, আপনাদের আসারও অধিকার নেই, আপনারা এখানে আসবেন না। তার মা বাবাকে রীতিমতন অপমান করে তাড়িয়ে দেয়। কিন্তু প্রিয়াঙ্কার মা বাবা সেই সেরেমনিতে কন্টিনিউয়াস ছিল। এই জিনিসটা সতীশ যে দেখেছে সেটা সতীশ বুঝতে দেয়নি। সতীশ এই ইনসাল্টটাকে নিজের মনের ভিতরে লুকিয়ে রেখেছিল, এবং সেদিন থেকে সে ডিসাইড করেছিল এই প্রিয়াঙ্কার শেষ দেখে সে ছাড়বে, এবং সেই শেষটা কি? শেষটা হচ্ছে মৃত্যু। এবার পুলিশ বলে আচ্ছা ঠিক আছে, অনেক গল্প শুনলাম, এই গল্পটা যে সত্যি সেটা তো আর আমরা ভেরিফাই করতে পারবো না, তার কারণ কি প্রিয়াঙ্কা তো আর এই দুনিয়াতে নেই। আচ্ছা এইবার বলো কি করে এই কর্মকাণ্ডটা তুমি ঘটালে? সতীশ বলতে শুরু করে যে এই জুলাই মাস থেকেই আমি প্ল্যানিং শুরু করব। এবার এই 10th আগস্ট আমি যে ঘটনাটা ঘটিয়েছি তার ঠিক 1 সপ্তাহ আগে, মানে 3rd আগস্ট 2010, আমি প্রিয়াঙ্কার জন্য একটা বড় ওয়াল পিকচার কিনে নিয়ে আসি। তার সেখানে একটা পিকচার আছে খুব সুন্দর। আমি তাকে বলি যে তুমি এই চেয়ারে বসো, তোমাকে একটা সারপ্রাইজ দেবো। তারপর তার হাত বাঁধি, পা বাঁধি, চোখ বাঁধি, সে কোনোভাবে কোনো বাধা আমাকে দিচ্ছিল না। তারপর তার চোখের যে পট্টিটা খুলে আমি দেখাই যে তার জন্য একটা বড় ওয়াল পেন্টিং তার ছবির নিয়ে এসেছে। সে প্রচণ্ড খুশি হয়। এইটা অ্যাকচুয়ালি আমি প্র্যাকটিস ম্যাচ খেলছিলাম যে এইভাবে আজ থেকে 1 সপ্তাহ পর একে আমি মারব। 1 সপ্তাহ পর 10th আগস্ট 2010 আছে। সেই দিন সকালবেলাও এই সেম জিনিসটা এই সতীশ কুমার করেছিল। সেদিন তার জন্য একটা গিফট আছে, তার হাত পা একের পর এক বাঁধে এবং তারপর গলায় হাড় পরানোর নাম করে
একটা দড়ি দিয়ে তার গলাটা পেঁচিয়ে দেয়। তারপর তার মৃত্যু হয়। কিন্তু এই সতীশ মারা গেছে কি যায়নি এই জিনিসটা বুঝতে পারছিল না। মৃত্যুটাকে কনফার্ম করতে একটা ছুরি দিয়ে সে গলায় একাধিকবার চালায়। এরপর এই যে সতীশ কুমার আছে তাকে রিমান্ডে নেওয়া হয়, তার কোর্টে হিয়ারিং চলে এবং 2017-তে তার আজীবন কারাবাস ঘোষণা করা। জেলে যাওয়ার পর থেকে এই সতীশ কুমার যেহেতু শিক্ষিত ছিল, সে জেলের কয়েদিদের টিউশন দিতে শুরু করে এবং এই টিউশনের জন্যই একাধিক কয়েদি অনেক সাবজেক্টে ডিগ্রি লাভ করতে থাকে। এবং এই জিনিসটার উপর বেস করেই এই সতীশ কুমার কোর্টে যায়। কোর্টে গিয়ে বলে যে আমার যে বাকি সাজাটা আছে সেটা মুকুব করে দেওয়া হোক। কোর্ট তখন বলে যে তুমি এখন ভালো কাজ করছো, তার মানে এটা না যে তুমি আগে যে বাজে কাজটা করেছো সেটা আমরা মাফ করে দেবো। আচ্ছা ঠিক আছে, তুমি ভালো কাজ করছো তো, তোমার যে ফাইনটা আমরা লাগিয়েছিলাম, একটা সাজার সাথে একটা ফাইন হয় দেখবেন, সেই ফাইনটা আমরা মুকুব করলাম, কিন্তু থাকবে তুমি জেলে। এবং এই রায়ে সামাহু আমিও খুশি, হয়তো আপনিও খুশি হবেন। তো বর্তমানে এই সতীশ জেলে আছে, হয়তো সারা জীবন জেলে থাকবে। তার বেল হবে কি হবে না, কোনো আপডেট আসলে আমি আপনাদেরকে জানাবো। তো এই রকম ক্রাইম থ্রিলার রিয়েল লাইফ স্টোরি শুনতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা কমেন্ট করবেন অ্যান্ড বন্ধুদের গ্রুপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ, আবার দেখা হবে।